ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাস করেন ভূত আছে, যদি বিশ্বাস না করেন তাহলে ভূত হলো এন্টারটেনমেন্ট। কিন্তু আপনি বিজ্ঞানকে বিশ্বাস করেন বলে ভূতকে বিশ্বাস করবেন না এমনটা আমি মানি না। তার কারণ আমার মনে হয় বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছেন যা একটা সময় আমাদের কাছে ছিল না ফ্যান্টাসি। আমরা কোনো সময় আকাশে উড়তে পারবো এই কথাটা ভাবতাম না, কিন্তু এরপর এরোপ্লেন আবিষ্কার হয়েছে। একটা বোমার মাধ্যমে গোটা পৃথিবীকে ধ্বংস করা যায়, এটা আমরা কেউ জানতাম না। পরমাণু বোমা আবিষ্কার হয়েছে। এমন কোন এনার্জি হয়তো আছে যাকে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে হয়তো আপনাকে দেখতে পাচ্ছে। হয়তো তাকে দেখার চোখ আমাদের তৈরি হয়নি। যা কোনো বিজ্ঞান ভিত্তিক গ্যাজেট এখনো আবিষ্কার হয়নি, যার মাধ্যমে আপনি করতে পারেন উপলব্ধি সেই সকল অশরীরদের আপনি দেখতে পান না। চলুন আজকের এপিসোডে আপনাদের শোনায় একটি পতিতালয়ের ঘটনা। ভূতুরে গল্পের ঘটনাকে এন্টারটেনমেন্টে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ভূতুরে গল্পে কখনো বলে না তার শ্রোতাদের যে ঘটনা বিশ্বাস করতেই হবে। বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে আপনার উপর। আর আপনারা শুনছেন ভূতুরে গল্প এপিসোড নম্বর 34। অনেক বেশি এনজয় করবেন আজকের এপিসোডটা। আজকের ঘটনাটা শোনার সময় চলে যাবেন আপনি এক অন্য জগতে। কানে হেডফোন দিয়ে নিন, পরিবারের সাথে বসে শুনুন আজকের এপিসোড এবং এনজয় করুন আজকের এই শীতের রাতের ভূতুরে গল্প। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। কেমন আছো জিজ্ঞাসা করলাম না, আমি জানি সবার আশীর্বাদে তুমি ভালোই থাকবে। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি এমন একটি জায়গা থেকে যে জায়গাটা কাউরির কাছে ভালো আবার কাউরির কাছে খারাপ। তাহলে বলি, কিছুদিন আগে আমরা বন্ধুরা আড্ডা মারছিলাম, মানে সমবয়সী ছেলে থাকলে যা হয় আর কি। তার মধ্যে থেকে বিকাশ বলে উঠল, চল একদিন সোনাগাছি থেকে ঘুরে আসি। যেমন বলা তেমন কাজ। তার পরের দিনই আমরা তিনজনা রওনা দিলাম সোনাগাছির উদ্দেশ্যে। আমি জায়গাটায় এর আগে কোনোদিন আসিনি। যেমন নিয়ম থাকে সেরকম নিয়ম মেনে আমি একটা ঘরের মধ্যে গেলাম। আমার সাথে যে মেয়েটা ছিল বয়স আনুমানিক 30 বছরের কাছাকাছি। সন্ধ্যার সময় যখন আমি ওইখান থেকে বেরোবো তখন আমার মনে একটা প্রশ্ন আসলো যে এইখানে তো অনেক অশরীরা থাকবে। তখন সেই মেয়েটাকে আমি বলি, তোমাদের সাথে এমন কোনো কি ঘটনা ঘটেছে? তো উনি আমাকে জিজ্ঞাসা করছেন কেমন ঘটনা। আমি তখন বলছি কোনো ভূতের অশরীরদের। তো উনি তখন যেভাবে বলছে সেভাবেই বলছে। একটা কথা বলে রাখি, আমি আগে গোড়াই ভূতের প্রতি একটা আলাদা অনুভূতি আছে। তখন মেয়েটা বলে, আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। কলকাতার পুরনো এক যৌনপল্লী সোনাগাছি। দিনের বেলা এখানে কোলাহল, ভিড়, অচেনা মানুষের মুখে আনাগোনা। কিন্তু রাত নামলেই এই গলিগুলো যেন এক অন্য রূপ নেয়। লালবাতির আলোয় মানুষের মুখগুলো অস্পষ্ট হয়ে যায় আর ছায়াগুলো লম্বা হয়ে যায়। এই পল্লীর এক কোণে ছিল 3 তলা এক পুরনো বাড়ি, ভাঙাচোরা বারান্দা, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর চিলে কোঠার চিরকাল বন্ধ একটি ঘর। সবাই তাকে বলতো নীল ঘর, কারণ বহু বছর আগে সেখানে থাকতো নীলা নামের এক মেয়ে। প্রায় 15 বছর আগে নীলা এসেছিল এই পল্লীতে। গ্রামের মেয়ে, ভুল বোঝাবুঝি আর প্রতারণার শিকার হয়ে এখানে এসে পড়ে। কিন্তু
অন্যদের মতো সে ভেঙে পড়েনি। সে চুপচাপ নিজের কাজ করত, কারোর সঙ্গে বেশি কথা বলতো না। নীলা রাতে কারোর সঙ্গে কথা বলতো। অনেকেই শুনেছে তার ঘর থেকে ফিসফাস আওয়াজ আসে। কেউ বলতো প্রেমিক ছিল তার, কেউ বলতো সে একা একাই কথা বলতো। এক বর্ষা রাতে হঠাৎ খবর ছড়ায় নীলা মারা গেছে। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন, কিন্তু তার মৃত্যুর তদন্ত ঠিকমতো হয়নি। খুব দ্রুত দাহ করা হয় তার দেহ। তারপর থেকে নীলার ঘর তালাবদ্ধ। বহু বছর পর সেই বাড়িতে আসে এক মেয়ে, তার নাম মায়া। বয়স কম, চোখে অদ্ভুত শান্ত ভাব। বাড়ির মালকিন তাকে দেয় নীলার পুরনো ঘর, কারণ সেই ঘর অনেকদিন খালি পড়েছিল। প্রথম রাতেই মায়া অনুভব করলো কিছু অস্বাভাবিক। রাত প্রায় 1:30, বাইরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ সে শুনল দরজায় হালকা টোকা। মায়া ভাবলো হয়তো কেউ ভুল করে এসেছে। দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। লম্বা করিডোরে শুধু লাল বাতির আলো আর দূরে কারো হাসির শব্দ। দরজা বন্ধ করে শুয়ে পড়তেই সে শুনল ফিসফিস আওয়াজ। এই ঘর আমার, মায়া বলে উঠল। ঘরে সে একা, কিন্তু বাতাসে একটা ঠান্ডা গন্ধ, যেন ভিজে মাটির সঙ্গে মিশে থাকা আতরের গন্ধ। ঘরের এক কোণে ছিল পুরনো একটা বড় আয়না। পরদিন সকালে মায়া লক্ষ্য করলো আয়নায় তার পেছন যেন আর একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, এবারও কিছু নেই। সে ভেবেছিল চোখের ভুল, কিন্তু দ্বিতীয় রাতে ঘটনা আরো ভয়ঙ্কর হলো। মায়া ঘুমিয়েছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সে চোখ খুলতেই দেখল আয়নার সামনে সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। চোখ দুটি ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। মায়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরল না। অবয়বটি ধীরে ধীরে আয়নার ভেতরে মিলিয়ে গেল। পরদিন সকালে মায়া বাড়ির এক বয়স্ক দিদিকে সব বলল। দিদি চুপ করে শুনে বললেন, ওটা নীলার আত্মা, ও এই ঘর ছাড়তে পারেনি। তিনি জানালো নীলাকে নাকি এক প্রভাবশালী ব্যক্তি অত্যাচার করত। এক রাতে ঝগড়ার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু বিষয়টা ছাপা পড়ে যায়। তারপর থেকে নীলার ঘরে অদ্ভুত ঘটনা শুরু হয়। অনেকে নাকি দেখেছে গভীর রাতে বারান্দায় সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে থাকে। মায়া ঠিক করলো সে ভয় পাবে না, কিন্তু ঘটনা দিন দিন বাড়তে থাকলো। এক রাতে তার ঘরের বাতি নিজে থেকেই নিভে গেল। জানালা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা উঠতে লাগলো। আয়নায় আবার সেই ছায়া। এবার ছায়াটা ফিসফিস করে বলে উঠল, আমায় ন্যায় দাও। মায়ের মনে হলো নীলা কিছু চাইছে, শুধু ভয় দেখানো নয়, যেন সাহায্য। মায়া চুপ করে থাকলো না। সে পুরনো দিদির সাহায্যে নীলার মৃত্যুর বিষয়ে খোঁজ করতে শুরু করলো। এক বৃদ্ধ দারোয়ান জানালেন সেই রাতে এক প্রভাবশালী লোক এসেছিল। ভোরের দিকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। এরপরই নীলার মৃত্যু, কিন্তু কেউ মুখ খোলেনি। মায়া বুঝল নীলার আত্মা ন্যায় চায়। এক ঝড়ো রাতে সেই প্রভাবশালী ব্যক্তি আবার আসে পল্লীতে। বহু বছর পর মায়া তাকে চিনে ফেলল। বৃদ্ধ দারোয়ানের বর্ণনা, যেভাবে বর্ণনা বৃদ্ধ দারোয়ান দিয়েছিল।
সেই রাতেই বাড়ির আলো নিভে যায়। করিডোরে অদ্ভুত ঠান্ডা হাওয়া। হঠাৎ সবার সামনে সিঁড়ির মাথায় দেখা যায় সাদা শাড়ির অভয়ব। লোকটি চিৎকার করে বলে ওঠে, নীলা। অভয়াপ্রি ধীরে ধীরে এগিয়ে আসে। লোকটি পিছিয়ে যায়, পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়, গুরুতর আহত হয়। পরদিন খবর ছড়ায় সে হাসপাতালে মারা গেছে। সেই রাতের পর আর কেউ নীলার ছায়া দেখেনি। মায়া শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে বলল, তোমার ন্যায় হয়েছে। শোনা গেছে সেই পুরনো বাড়িতে নীলার মৃত্যুর পর অনেকটা সময় কেটে গেছে। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু কিছু গল্প কখনো শেষ হয় না, তারা শুধু অপেক্ষা করে। নীলার মৃত্যুর পর যে প্রভাবশালী লোকটি সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল, তার ঘটনায় পল্লী কিছুদিন চুপচাপ ছিল। মায়া ভাবছিল আত্মা হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু 1 মাস পর আবার শুরু হলো এক অদ্ভুত ঘটনা। রাতে হঠাৎ করিডোরে কারোর পায়ের শব্দ। মায়া দরজা খুলে দেখে করিডোরে শেষ মাথায় সাদা কুয়াশার মতো কিছু নড়ছে। সে বুঝল কিছু এখনো বাকি আছে। সেই পুরনো আয়নাটা একদিন ভোরে ফেটে যায়, মাঝখানে সরু দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। মায়া আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখতে পেল আয়নার ভিতরে লেখা ভেসে উঠছে, সবাই দোষী। তার বুক ঠান্ডা হয়ে গেল। সে ভাবল, নীলা কি শুধু একজনের বিরুদ্ধে প্রতিশোধ চায়নি, হয়তো আরও কেউ জড়িয়েছিল। বাড়ির বয়স্ক দিদি একদিন কান্নায় ভেঙে পড়লেন। তিনি স্বীকার করলেন সেদিন রাতে শুধু একজন নয়, আরও 2 জন লোক এসেছিল। ঝগড়া হয়েছিল, কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। আমরা চুপ ছিলাম, দিদি বললেন, কারণ ভয় পেয়েছিলাম। মায়া বুঝল নীলার আত্মা হয়তো চুপ থাকার জন্য বেশি ক্ষুধার্ত হয়ে গেছে। এরপর থেকে বাড়িতে অদ্ভুত দুর্ঘটনা শুরু হয়। এক মেয়ের হাত হঠাৎ দরজায় আটকে যায়, কারোর ঘরে আগুনের গন্ধ। রাতে সবার ফোন একসঙ্গে বেজে ওঠে। স্ক্রিনে শুধু একটিই নাম, নীলা, কিন্তু সেই নাম কারোর কন্ট্যাক্ট লিস্টে নেই। পল্লীর লোকেরা বলতে লাগলো নীলা ফিরেছে। এক রাতে মায়া ঠিক করলো সে পালাবে না। রাত 2, বাইরে ঝড়। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি চাও? হঠাৎ বাতি নিভে গেল, ঘর ঠান্ডা হয়ে উঠল। তার সামনে সাদা শাড়ি পরা অভয়াপ ধীরে ধীরে স্পষ্ট হলো। এইবার মুখটা পরিষ্কার, চোখে জল, রাগ নয়, যন্ত্রণা। অভয়বটি হাত তুলে করিডোরের দিকে ইশারা করলো। মায়া দিদির সাহায্যে চিলেকোঠার বন্ধ ঘর খুলল। বহু বছরের ধুলো, মাকড়সার জাল, এক পুরনো ট্যাঙ্ক খুলতেই পাওয়া গেল নীলার ডায়েরিতে লেখা ছিল কাদের দ্বারা সে অত্যাচারিত হয়েছিল, কারা সব জানতো, কে চুপ ছিল। মায়ার চোখে জল এলো। মায়া সিদ্ধান্ত নিল সে সত্য চাপা দেবে না। স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করল, ডায়েরির কপি দিল। কিছুদিনের মধ্যে খবর ছড়িয়ে পড়ল। পুরনো ঘটনাটি আবার আলোচনায় এলো। যারা জড়িত ছিল তাদের নাম প্রকাশ্যে আসলো। অনেকে গ্রেপ্তার হলো। পল্লীর মানুষ প্রথমবার বুঝল নীরবতা সবচেয়ে বড় অপরাধ। খবর প্রকাশের পর এক গভীর রাতে মায়া আবার আয়নার সামনে এসে দাঁড়ালো। ঘরে হালকা আঁতরের গন্ধ। আয়নায় সে দেখল নীলা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার মুখে শান্তি। ধীরে ধীরে অভাবটি মিলিয়ে গেল। আয়নার ফাটা দাগটা অদৃশ্য হয়ে গেছে। সেই রাতের পর আর অদ্ভুত কোনো ঘটনা ঘটেনি। শোনা গেছে সেই পুরনো বাড়িতে অনেকটাই
শান্তি ফিরে এসেছিল। নীলার ডায়েরি প্রকাশ হবার পর যারা দোষী ছিল তারা আইনের মুখোমুখি হয়েছে। মায়া ভেবেছিল সব শেষ, কিন্তু কিছু আত্মা শুধু ন্যায় পেলেই থামে না, তারা চায় স্মৃতির অমলিন থাকুক। মায়া কয়েক রাত ধরে একই স্বপ্ন দেখতে লাগলো। একটা অন্ধকার ঘর, জানালার ফাঁক দিয়ে লাল আলো ঢুকছে। নীলা দাঁড়িয়ে আছে জানালার পাশে, কিন্তু এবার সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। স্বপ্নের শেষে নীলা একটা শব্দ উচ্চারণ করতে লাগলো, ভুলে যেও না। মায়ার ঘুম ভেঙে গেল, বুক ধরপড় করলো। বাড়িতে আর কোনো ভৌতিক ঘটনা ঘটছিল না, তবু মাঝে মধ্যে করিডোরে হালকা পায়ের শব্দ। কেউ দরজা খুললে দেখা যেত কেউ নেই। বাড়িতে এক নতুন মেয়ে একদিন বলল, দিদি, এইখানে কেউ যেন পাহারা দেয়। মায়া চুপ করে রইল। মায়ার মাথায় একটা ভাবনা এলো। নীলার যে ঘর এতদিন আতঙ্কের প্রতীক ছিল, সেটাকে সে বদলে ফেলতে চাইল। সে প্রস্তাব দিল, ঘরটাকে একটা ছোট লাইব্রেরি আর সহায়তার কক্ষ বানানো হোক, যেখানে নতুন মেয়েরা আইনি সাহায্য আর নিরাপত্তা সম্পর্কে জানতে পারবে। প্রথমে সবাই অবাক হলো, তারপর ধীরে ধীরে রাজি হলো। ঘর পরিষ্কার করা হলো, দেয়ালে নতুন রং, পুরনো আয়নাটা সরিয়ে রাখা হলো, কিন্তু ফেলে দেওয়া হলো না, কারণ সেটা ছিল সাক্ষী। উদ্বোধনের আগের রাত, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চলে গেছে। মায়া একা দাঁড়িয়েছিল সেই ঘরে, মোমবাতির আলো দুলছে, ঘর ঠান্ডা হয়ে উঠল। তার সামনে বাতাস কাঁপল, সাদা শাড়ির অবয়ব আবার দেখা গেল, কিন্তু এবার তার মুখে কোনো যন্ত্রণা নেই। নীলা ধীরে ধীরে ঘরের চারিদিকে তাকালো, শুধু নতুন বই, টেবিল, আলো। তারপর মায়ার দিকে তাকিয়ে মৃদু হাসল। মায়া চোখ ভিজে বলল, তোমাকে কেউ ভুলবে না। অবয়বটা ধীরে ধীরে মোমবাতির আলো মিলিয়ে গেল। পরের দিন সকালে সবাই দেখল দেয়ালে এক কোণে হালকা আতরের গন্ধ, আর মেঝেতে পড়ে আছে একটা পুরনো নীল কাঁচের চুড়ি। দিদিরা বলল এটা নীলার ছিল। কেউ জানে না সেটা এতদিন কোথায় ছিল। আজ সেই ঘরটার নাম নীলার কক্ষ। এখানে নতুন মেয়েরা এসে নিজেদের গল্প বলে, সাহায্য পায়, কেউ আর চুপ থাকে না। রাতে মাঝে মাঝে বাতাসে আতরে গন্ধ ভেসে আসে, কেউ আর ভয় পায় না, কারণ তারা জানে এটা অভিশাপ নয়, আশীর্বাদ। শোনা গেছে সেই লাল আলোয় ঢাকা গলিতে আজও জীবন চলে নিজের মতো করে। কিন্তু যারা গভীর রাতে একা দাঁড়ায়, তারা কখনো কখনো অনুভব করে কেউ যেন পাহারা দিচ্ছে। হয়তো নীলা, হয়তো শুধু স্মৃতি। আর সেই স্মৃতি মনে করিয়ে দেয়, অন্যায় চাপা পড়ে থাকতে পারে, কিন্তু সত্য একদিন আলোয় আসবে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে অবশ্যই আমাদের জানাবেন। আর তোমাদের জীবনে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দাও। তার জন্য মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিন।